ভয়, এতটা ভয়ের সম্মুখীন হতে হবে আমার তা আমি কল্পনা করিনি। হুজুরকে বিদায় দিয়ে আসার পর ভয়কে আমি খুব কাছ থেকে অনুভব করেছি। জানতে চান কি হয়েছিল? বাসায় আসতে আসতে বেলা দুপুর হয়ে যায়। হামিদের ভাব দেখে বোঝা যাচ্ছে কাল সে যেতে পারবে না, মানে ছুটি তো শুধু আজ, হয়তো আমাকে একা পাঠাবে। বাসায় আসার পর হামিদ আমাকে বলে মহাজনের সাথে কথা বলে আসি, দেখি কয়েকদিন ছুটি নিতে পারি কিনা, তোকে তো একা ছাড়া বিপদ হবে। বুঝলাম হামিদ আমার সাথে যাওয়ার জন্য চিন্তা করছিল এতক্ষণ। মহাজনের কাছে যাওয়ার সময় আমাকেও ডেকেছে। মহাজনের বাসা বেশি দূরে নয়, যাওয়া আসা 10 মিনিট লাগবে সর্বোচ্চ। এদিকে বাসায় কেউ নেই, আমাকে একা রেখে ও যেতে চাইনি। আমি নিজেই ওকে জোর করে পাঠালাম। 10 মিনিটের ব্যাপার, কি আর হবে। তবে হামিদ বের হয়ে বাহির থেকে তালা মেরে দেয়, যাতে আমার গায়ে আসর করলেও আমি রুম থেকে বের হতে না পারি, মানে রুমেই যেন থাকি। হামিদ চলে যাওয়ার পর আমি বিছানায় বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ ফোন চালাতে চালাতে আমি কিছু উপলব্ধি করি। আমার অনুভব হচ্ছিল পাশের রুমে কেউ হাঁটাহাঁটি করছে। বিশ্বাস করবেন কিনা জানি না, ভয়ে আমার গা থরথর করে কাঁপছিল। বাসায় কেউ নেই, হামিদও তালা মেরে বের হয়েছে। পুরো বাসায় আমি একাই। তাহলে পাশের রুম থেকে কার হাঁটার শব্দ আসে? এই ভেবে আমি একটু সোজা হয়ে বসি, জানি হয়তো সে এসেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম বোতলটা নেই। হামিদ বোতলটা কোথায় রাখলো, নাকি পকেটে করে ভুলে নিয়ে গেছে। এদিকে পাশের রুমে সে পায়ের শব্দ এবার একটা নয়, 2-3 জনের শব্দ শোনা যাচ্ছিল। তারা হাঁটছে না, দৌড়াচ্ছে। আমি ভয়ে খাটের কিনারায় গিয়ে দেয়ালে পিঠ লাগিয়ে দিয়েছি। এরপর মনে মনে সূরা পড়তে থাকি। এদিকে আচমকা কারেন্ট চলে যায়। আমার গায়ের প্রত্যেকটা লোম এবার দাঁড়িয়ে গেছে। দরজা জানালা সব বন্ধ, কারেন্টও চলে গেছে। ভেন্টিলেটর দিয়ে হালকা আলো পড়ছে রুমে, তবে অনেক বেশি অন্ধকারও নয়। আমার গা কাঁপছে থরথর করে। হামিদ কেন আসছে না ভেবে আমি পাগল হচ্ছি। চোখ যায় ফোনের দিকে। হামিদকে কল দেওয়ার জন্য আমি এগিয়ে ফোনটা নিলাম। আশ্চর্য রকম ভাবে ফোনটা তখনই অফ হয়ে গেছে, অথচ ফোনে ফুল চার্জ ছিল। ফোন করার চেষ্টা করতে করতে বাথরুম থেকে একটা ছোট বাচ্চা দৌড়ে পাশের রুমে চলে যায়। আমার চোখ ফোনের দিকে থাকলেও বাচ্চাটার মিঠি হাসি আর দৌড়ে যাওয়ার দৃশ্য আমি ছায়ার মতো দেখেছি। ব্যাপারটা হরর মুভির মতো শোনাচ্ছে, তবে বুঝবেন সামনে ক্লিয়ার করতেছি। আমি পাশের রুমে তো যাইনি, কিন্তু বিছানায় বসে পাশের রুমের দরজার দিকে তাকিয়ে রইলাম। তখনই পাশের রুম থেকে নিপার চাচাতো ভাই আমার নাম ধরে ডেকে বলে প্রাণ দে। নিপার চাচাতো ভাইয়ের কণ্ঠ শুনে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠেছে। যে মারা গেছে সে আমাকে ডাকছে। জানি না তখনও আমি জ্ঞান কেন হারাচ্ছি না। ওই ডাকের স্বর কান থেকে যেতে না যেতে আমার ছোট ভাই আমাকে ডাক দেয়, ভাইয়া। এক মুহূর্তের জন্য মনে হলো আমার দ্বারা ওরা মরেছে, তাই পাশের রুমে দুজনেই আছে। কিছুক্ষণ পর আবার পাশের রুম থেকে কয়েকশো মানুষের শব্দ শুনতে পাই আমি। এইবার মনে হলো এই বইয়ের দ্বারা যারা মরেছে সবাই ওই রুমে। আমি ভয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, জোরে এক চিৎকার দিয়ে খাট থেকে উঠে যাই। দরজার কাছে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। হামিদ তো বাইরে তালা মেরে দিয়ে চলে গেছে। যদি অন্য রুমের কেউ আমার ডাক শুনে তবে দরজা ভেঙে ভিতরে আসবে, সেই আশায় দরজা ধাক্কাতে ধাক্কাতে একটা সময় দরজা আপনা আপনি খুলে গেছে। আমি দেখলাম বাইরে কোনো তালা নেই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে হামিদ তালা নিয়ে বের হয়ে তালা মেরেছিল। তবে যাই হোক, আমার মনে হলো এখন দৌড়ে নিচে চলে যাওয়া উচিত। যখনই বের হতে যাচ্ছিলাম তখন দেখি এক বিরল দৃশ্য। সিঁড়ির রুমে উল্টো দিকে মুখ করে কেউ বসে আছে। পেছন থেকে দেখে যা বুঝলাম এটা কোনো বৃদ্ধ মহিলা পুজো হয়ে এসে সিঁড়িতে বসে আছে। আমার জানা মতে এই বাড়িতে কোনো মহিলা থাকে না। দোতলা বাড়ির নিচে মার্কেট আর উপরে আমরা থাকি। ছাদে কাজ চলছে, তবে কাজ এখনো বাকি। যারা থাকে সবাই ব্যাচেলার। তবে মহিলাকে এতক্ষণ যা ঘটেছে তা হিসাব করলে ধারণা করা যায় উনিও তাদের কেউ। অন্যান্য দরজার দিকে তাকিয়ে দেখি সবার রুমের দরজা খোলা, কিন্তু বাসায় কারো কোনো সারা শব্দ নেই। ধীরে ধীরে আমি অবাকই হচ্ছিলাম। তখনই বৃদ্ধ মহিলাটা আচমকা আমার দিকে ঘুরে তাকাই। আমি দেখতে পাই দেহ বৃদ্ধের মতো হলেও চেহারা নিপার মতো, চোখটা কালো কুচকুচে। ভয়ে আমি উল্টো রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। এরপর দিকবেদিক হয়ে ছুটে যায় ব্যালকনিতে। দৌড়ের মধ্যে কেউ আমার হাতের কবজায় সজোরে আঘাত করে। টেকনাফ যাওয়ার আগে আমাকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার হাত পা কাঁপাকাঁপি করছিল। বেড়ে শুয়েছিলাম, চোখ দুটি লাল আর ফুলে গেছে। গাল অনেকটা ভেঙে আছে আমার। হামিদের থেকে জানতে পারি মূল ঘটনা। হামিদ যেভাবে বলে আমি সেভাবেই বলছি। মহাজনের বাড়িতে গিয়ে যখন আমি আবার বাসায় আসি দেখলাম দরজাতে তালা মারাই আছে। তালা খুলে রুমে গিয়ে দেখি তুই দেয়ালের সাথে পিঠ লাগিয়ে অন্যমনস্ক হয়ে আছিস। তোর হাত পা কাঁপছিল আর সারা দেহ দিয়ে ঘাম বের হচ্ছিল। চোখ দুইটাই ছিল প্রচন্ড ভয়, আর মুখে বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছিলি। আমি তোকে অনেকক্ষণ দেখেছি, তুই হুঁশে আসছিলি না। টেবিলের উপর দেখলাম পানির বোতলটা পড়ে আছে। আমি বোতল নিয়ে সূরা পরে তোর গায়ে ছিটিয়ে দিয়েছি। পানির ছিটা পড়ার পর তুই চিৎকার দিচ্ছিলি। তখন আমি তোর হাতের কবজায় ধরতেই তুই জ্ঞান হারাস। এতটুকু বলে হামিদ থামে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী জানতে পারি আমি মানসিক ভারসাম্য হারাচ্ছি দিন দিন। অতিরিক্ত ভাবনা করি, তাই নিজেকে নিজেই হিপনোটাইজ করে ফেলেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 9 নম্বর পর্ব। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ